রোগীর শরীরের বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ধরুন যে রক্তরস, পিআরপি, অস্থিমজ্জা থেকে সংগৃহীত কোষ, পেটের মেদভুঁড়ি থেকে সংগৃহীত কোষ এবং নবজাতক শিশুদের নাভিরজ্জু থেকে আম্বিলিক্যাল কর্ড থেকে সংগৃহীত স্টেম সেল, এগুলো আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশের বিভিন্ন অত্যাধুনিক যে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন যে ইউরোপিয়ান কোম্পানিগুলো আছে তাদের দ্বারা টার্গেটেড চিকিৎসাগুলো তৈরি হয়ে থাকে, সেগুলো এখন বাংলাদেশে করা সম্ভব হচ্ছে। How are you feeling today? Yes, Alhamdulillah, I am feeling very great because it's an international platform for me to represent my country, Bangladesh. আমাদের বাংলাদেশে ব্যাপক হারে খাদ্য দূষণ হচ্ছে এবং বিভিন্নভাবে যে খাদ্য ছাড়াও যে প্লাস্টিকের অপব্যবহার, মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটাল এবং যে আমাদের যে আদার্স কিছু আছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস, এগ্রিকালচার মানে কৃষি খাতে যে বর্জ্য বা যে কৃষি দূষণ এবং জিএমও খাদ্যের উপস্থিতির ফলে যা সমস্যা হয় যে আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে সেগুলো আপনার বিরুদ্ধে লেগে পড়ে, এটাকে বলে ঘরের শত্রু বিভীষণ। তখন এগুলো আপনার অস্থিসন্ধি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ তৈরি করে এবং এই প্রদাহটা অনেক সময় আমরা স্থানীয়ভাবে অনেক ধরনের অদক্ষ চিকিৎসক বা দোকান থেকে ব্যথানাশক ওষুধ, স্টেরয়েড নিয়ে খেয়ে আমরা দমন করি, ঠিক আছে। কিন্তু এই প্রদাহটা কিন্তু আপনার বৃহৎ হারে চলতে থাকে এবং এই প্রদাহগুলো অস্থিসন্ধিগুলোকে ক্ষয়ের দিকে নিয়ে যেতে থাকে এবং পর্যায়ক্রমে এটি অস্টিওআর্থ্রাইটিস হয় এবং মানুষের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এবং রোগী যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে এক্সারসাইজ না করে থাকে, তারা সঠিকভাবে তাদেরকে কর্মক্ষম রাখার যে প্রক্রিয়া, আমরা এখন ডেস্ক জব করি, অনেক ক্ষেত্রে আমাদের ঘুম হয় না, আমরা স্লিপ ডিসঅর্ডারে ভুগি, আমাদের মানসিক পীড়া, অনেক স্ট্রেস, অনেক ধরনের মানসিক চাপযুক্ত জীবন, এর ফলে দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আরো উত্তেজিত থাকে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো দূষিত খাদ্যাভ্যাস, পানি দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, পেস্টিসাইড, হরমোন এগুলোর উপস্থিতি, দূষিত খাদ্যে একদম ভর্তি। তো এই সমস্ত দূষিত খাদ্যাভ্যাসের ফলে আমাদের অলস জীবনযাপনের ফলে আমরা কোনো কায়িক পরিশ্রম করছি না, এক্সারসাইজ করছি না, বসে থাকছি এবং মুটিয়ে যাচ্ছি, ওজন বৃদ্ধি হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অস্বাভাবিক বিভিন্ন খাদ্যাভ্যাস যেমন পোড়া তেল, ভাজা পোড়া, বিভিন্ন ধরনের আমরা বলি যে প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড, এগুলোর কারণে এই সমস্ত জিন অ্যাক্টিভেট হয় এবং এই সমস্ত জিন অ্যাক্টিভেট হলে আপনার এই বাত ব্যথাগুলো অনেক শিশু বয়স থেকে শুরু করে কিশোর, কিশোরী, মধ্যবয়স্ক, বয়স্ক এবং যে কারণেই বাতের ব্যথা হতে পারে। এবং এই বাত ব্যথাগুলো দীর্ঘদিন থাকলে এগুলো কিন্তু অস্থিসন্ধিতে ক্ষয় তৈরি করতে পারে এবং পর্যায়ক্রমে আপনার কার্যক্ষমতা, আপনার কোমরে ক্ষয়, আপনার হাঁটুর অস্থিসন্ধিতে ক্ষয়, বিভিন্ন ধরনের অস্থিসন্ধিতে ক্ষয় তৈরি করতে পারে বা অস্টিওআর্থ্রাইটিস তৈরি করতে পারে। কমন যে বাত ব্যথাগুলো সেগুলো হচ্ছে ধরুন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গেঁটে গেঁটে ব্যথা, জ্বর থাকতে পারে। আবার ধরুন যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেমন ধরুন যে আমরা বলি যে চর্মরোগ, সোরিয়াসিসের ফলে হতে পারে, মলের সমস্যা, দীর্ঘমেয়াদী আমাশয়, কোষ্ঠকাঠিন্য, এগুলোর ফলেও বাতের ব্যথা হতে পারে, এটাকে বলে আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস। আবার ধরুন যে আরেকটি আছে যেটা পুরুষদের হয়, কোমরে বা ঘাড়ে ব্যথা তৈরি করে, এটাকে বলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা কটিবাত। আবার ধরুন যে বিভিন্ন ধরনের ভাইরাস জ্বর যেমন ধরুন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস, এগুলোর ফলে অনেক সময় বাতের ব্যথা তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব ইনফেকশন, টাইফয়েড, এগুলোর ফলেও বাতের ব্যথা তৈরি হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বাত ব্যথা আছে, সেটি হলো লুপাস, আমরা বলি এসএলই। এসএলির ফলে কিন্তু সাধারণ ব্যথা থেকে শুরু করে চর্মরোগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ এসএলই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নারীদের তাদের কিডনিটা নষ্ট হয়ে যায়, ফুসফুস বা লাং এটা শক্ত হয়ে যায়। তো এটা লুপাস নিয়ে অনেক গুরুত্ব দিতে হবে এবং আপনার যদি দেখা যায় যে ঘন ঘন গিটে গিটে ব্যথা, মুখে ঘা, মুখ লাল হয়ে যাওয়া বা আঙ্গুলগুলো নীলচে বা কালো হয়ে যাওয়া এবং চুল পড়ার মাত্রা দেখা যায় এবং গায়ে গায়ে জ্বর থাকে এবং সহজে সেই জ্বরের কোনো কারণ না পাওয়া যায়, অবশ্যই একজন বাত ব্যথা বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করবেন। এতদিন বলা হতো এগুলো সাধারণত একবার ধরলে এগুলো সারে না এবং এগুলো বারবার চিকিৎসকের কাছে যেতে হয় এবং ঔষধ যেগুলো দেওয়া হয় সেগুলো মোটেই কোনো সুখকর ঔষধ নয়। এগুলো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেকভাবে দেখা যায় এবং ঔষধের রোগের কষ্টের তুলনায় আবার ঔষধের পার্শ্বক্রিয়াজনিত আবার আরেক দফা কষ্ট দেখা যায় এবং স্টেরয়েড, ব্যথানাশক ওষুধ এবং এগুলো সাধারণত দীর্ঘমেয়াদীভাবে রোগীকে সুস্থ করে তুলতে পারে না। তো সেক্ষেত্রে এখন মডার্ন যে আমি যে বিষয়টা পায়োনিয়ারিং করেছি সেটি হলো ইন্টারভেনশনাল রিউমাটোলজি, যেখানে আমরা বাত ব্যথাকে জীবনাচরণে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং সঠিক টার্গেটেড চিকিৎসার মাধ্যমে আমরা বাত ব্যথাকে সম্পূর্ণ নিরাময় করতে পারি এবং রোগীকে ঔষধের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে পারি এবং বিশেষ করে স্টেরয়েড, ব্যথানাশক ঔষধ এবং আরো যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী বিভিন্ন ধরনের ওষুধ সেগুলোর ব্যবহার কমিয়ে আনতে পারি বা একবারই সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ করতে পারি। এবং কোনো কারণে যদি অস্থিসন্ধি ক্ষয় হয়ে যায়, অস্থিসন্ধিতে বয়সজনিত প্রভাব দেখা যায়, সেক্ষেত্রে আমরা রিজেনারেটিভ মেডিসিন আমরা বলে থাকি রোগীর শরীরের বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ধরুন যে রক্তরস, পিআরপি, অস্থিমজ্জা থেকে সংগৃহীত কোষ, পেটের মেদভুঁড়ি থেকে সংগৃহীত কোষ এবং নবজাতক শিশুদের নাভিরজ্জু থেকে আম্বিলিক্যাল কর্ড থেকে সংগৃহীত স্টেম সেল, এগুলো আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশের বিভিন্ন অত্যাধুনিক যে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন যে ইউরোপিয়ান কোম্পানিগুলো আছে তাদের দ্বারা টার্গেটেড চিকিৎসাগুলো তৈরি হয়ে থাকে, সেগুলো এখন বাংলাদেশে করা সম্ভব হচ্ছে। How are you feeling today? Yes, Alhamdulillah, I am feeling very great because it's an international platform for me to represent my country, Bangladesh. এটিকে এক ছাদে নিচে করার জন্য রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ নামে একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান অতি শীঘ্রই আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ। স্বাস্থ্য জ্ঞানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বের
আমাদের সঙ্গে আছেন ডক্টর মঞ্জুরে খোদা, বাংলাদেশের প্রথম ও একমাত্র ইন্টারভেনশনাল বাত ব্যথা এবং স্টেম সেল বিশেষজ্ঞ। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় প্রাপ্তবয়স্ক প্রতি 3 জনের একজন বাত ব্যথা রোগে ভোগে এবং চিকিৎসা করেও অনেকে তারা সুস্থ হতে পারেন না। এবং আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে বলবো যে একটি বদ্ধমূল ধারণা আছে যে চিকিৎসাতে বাত ব্যথা নির্মূল হয় না। তো স্যার, এই বাত সম্পর্কে আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। এটি আসলে সময়েরই দাবি। আসলে বাত ব্যথা একটা ক্যাচওয়ার্ড। তো এটা আসলে আমরা বুঝাই যে এটা বৃহৎ সংখ্যক অটো ইমিউন রোগ আছে। এগুলো হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, আমাদের যে শরীরে যে ইমিউন সিস্টেম আছে, শরীরে যে প্রহরীগুলো আছে, এগুলো দেওয়া হয়েছে শরীরের ভেতরে জীবাণু যাতে আক্রমণ করলে যাতে তারা রক্ষা করতে পারে সেজন্য। তো আমাদের যে জিনগতভাবে যে অনেক ধরনের আমরা ত্রুটিপূর্ণ জিন আমরা বহন করি, এগুলো কিন্তু অনেক সময় নিষ্ক্রিয় থাকে। কিন্তু শরীরে যখন বিভিন্ন ধরনের পলিউটেন্ট বা বিষক্রিয়া ঘটে বা বিভিন্ন ধরনের দূষণ ক্রিয়া ঘটে বা আমাদের খাদ্যাভ্যাসের ত্রুটি ঘটে বা আমরা এক্সারসাইজ করি না, আমরা অনেক সময় অলস বা সেডেন্টারি জীবন কাটাই, আমাদের ওজন বেড়ে যায় এবং আমরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ধূমপান, অ্যালকোহল, বিভিন্ন ধরনের যে খাদ্য দূষণ হয়, তো এগুলো কারণে অনেক সময় এই যে ত্রুটিপূর্ণ জিনগুলো অনেক সময় জেগে ওঠে এবং দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শরীরের বিভিন্ন অস্থিসন্ধি বা অভ্যন্তর অঙ্গের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এবং যেটি হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন ভুল সংকেত পেয়ে আপনার নিজের অস্থিসন্ধি সহ বিভিন্ন ধরনের যে অভ্যন্তর অঙ্গগুলো রয়েছে, রক্তনালী, ফুসফুস, কিডনি, ত্বক, এগুলোতে আক্রমণ করে বসে। যেটা হয় যে এই সমস্ত অটো ইমিউন রোগগুলা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বলি এনভায়রনমেন্ট জিন মিসম্যাচ। এই আর্থ্রাইটিসের পেছনে কি লাইফস্টাইল বড় কোনো কারণ? জি, নিঃসন্দেহে। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে এগুলো দীর্ঘমেয়াদী ভাবে থাকে, যে লাইফস্টাইলের যে ত্রুটি থাকে, খাদ্যাভ্যাস ত্রুটি থাকে। আমাদের বাংলাদেশে ব্যাপক হারে খাদ্য দূষণ হচ্ছে এবং বিভিন্নভাবে যে খাদ্য ছাড়াও যে প্লাস্টিকের অপব্যবহার, মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটাল এবং যে আমাদের যে আদার্স কিছু আছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউট্যান্টস, এগ্রিকালচার মানে কৃষি খাতে যে বর্জ্য বা যে কৃষি দূষণ এবং জিএমও খাদ্যের উপস্থিতির ফলে যা সমস্যা হয় যে আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে সেগুলো আপনার বিরুদ্ধে লেগে পড়ে। এটাকে বলে ঘরের শত্রু বিভীষণ। তখন এগুলো আপনার অস্থিসন্ধি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ তৈরি করে এবং এই প্রদাহটা অনেক সময় আমরা স্থানীয়ভাবে অনেক ধরনের অদক্ষ চিকিৎসক বা দোকান থেকে ব্যথানাশক ওষুধ, স্টেরয়েড নিয়ে খেয়ে আমরা দমন করি, ঠিক আছে। কিন্তু এই প্রদাহটা কিন্তু আপনার বৃহৎ হারে চলতে থাকে এবং এই প্রদাহগুলো অস্থিসন্ধিগুলোকে ক্ষয়ের দিকে নিয়ে যেতে থাকে এবং পর্যায়ক্রমে এটি অস্টিওআর্থ্রাইটিস হয় এবং মানুষের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এবং রোগী যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে এক্সারসাইজ না করে থাকে, তারা সঠিকভাবে তাদেরকে কর্মক্ষম রাখার যে প্রক্রিয়া, আমরা এখন ডেস্ক জব করি, অনেক ক্ষেত্রে আমাদের ঘুম হয় না, আমরা স্লিপ ডিসঅর্ডারে ভুগি, আমাদের মানসিক পীড়া, অনেক স্ট্রেস, অনেক ধরনের মানসিক চাপযুক্ত জীবন, এর ফলে দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আরো উত্তেজিত থাকে এবং এক্ষেত্রে এই অটোইমিউন রোগগুলো তখন রোগীর জীবনকে ব্যথাযুক্ত করে তোলে এবং এই ব্যথাগুলো পর্যায়ক্রমে মানসিকভাবে রোগীকে পীড়াগ্রস্ত করে থাকে এবং আলটিমেটলি ফাইব্রোমায়ালজিয়া রোগের জন্ম দেয়। এই ক্ষেত্রে কোনো ভাইরাস জনিত কোনো কারণে কি আসলে বাত ব্যথা হতে পারে কিনা? জি, নিঃসন্দেহে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইমিউন সিস্টেম এই ভাইরাসের আক্রমণের ফলে ভুল সংকেত পেতে পারে, অটো ইমিউনিটি তৈরি হতে পারে। আমরা বলি যে বিভিন্ন ধরনের যে ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, করোনা ভাইরাস এবং ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, মহিলাদের অনেক সময় ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, তারা অনেক সময় যে হাইজিন মেনটেনের কারণে, পানি কম খাওয়ার কারণে, প্রস্রাবের বেগ ধরে রাখার কারণে, হ্যাঁ, তো আবার ধরনের ঘন ঘন টাইফয়েড জ্বর হয়, ঠিক আছে। এরকম অনেক ধরনের ইনফেকশনের ফলে কিন্তু এই বাত ব্যথাগুলো আবার জাগ্রত হতে পারে। আচ্ছা স্যার, আমি এবার আপনার কাছে জানতে চাইবো যে আসলে কোন কোন লক্ষণ দেখা দিলে একজন মানুষ বুঝবে যে তিনি আর্থ্রাইটিসে ভুগছেন? এটা খুব ভালো একটা কারণ সাধারণ মানুষ তো আসলে লক্ষণই দেখে তারা, ঠিক আছে। তো লক্ষণগুলোর মধ্যে কিছু আছে রেড ফ্ল্যাগ সাইন, আমরা বলি যে এটা খুব লাল সংকেত, এগুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। অবশ্যই একজন আপনাকে বাত বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, ঠিক আছে। বেশিরভাগ রোগী দেখা যায় তারা ব্যথা বিশেষজ্ঞের কাছে যায়, তারা অর্থোপেডিক ডক্টরের কাছে যায়, অনেক সময় এটা কিন্তু সঠিকভাবে তাদেরকে লক্ষণের মুক্তি দেয় না, কারণ রোগটি নির্ণয় হয় না। খেয়াল করতে হবে যে লক্ষণগুলো আপনার জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, ছোট ছোট আঙ্গুলগুলোতে ব্যথা হতে পারে এবং এগুলো সাধারণত বিশ্রামে থাকার পরে, সকালে ঘুমের থেকে ওঠার পরে বা শেষ রাতের দিকে হতে পারে। আবার ধরুন যে এটা সাধারণত যদি মুভমেন্ট করেন, কাজকর্ম করেন বা কিছুক্ষণ আপনি এক্সারসাইজ করেন, তাহলে আবার চলে যায়, ঠিক আছে। আবার ধরুন যে আপনার মেরুদণ্ডের কোনো জায়গায় ব্যথা হচ্ছে, পিঠে, কোমরে, ঘাড়ে, ঠিক আছে। এই ব্যথাগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো সাধারণত আপনার পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং হঠাৎ করে ধরুন যে কোনো আপনার একটা চর্মরোগ হলো, সোরিয়াসিস, বিভিন্ন ধরনের চর্মরোগ হলো, এটার ফলে অনেক সময় এটা ব্যথা তৈরি হয়। আবার ধরুন যে অনেক সময় আপনার ঘন ঘন আপনার মল ত্যাগের প্রবণতা থাকে, আপনার পেট খারাপ হয়, আপনার পেটে পীড়া থাকে, আপনার লিকি গার্ড থাকে, আপনার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, আইবিএস থাকতে পারে, অনেক সময় এটা আইবিডি
কিডনিকে আইবিএস নামে রোগীদেরকে ভুল বোঝানো হয়। আইবিএস থাকলে অনেক সময় দেখা যায় এরপরে কিছুদিন পর থেকে রোগীগুলো তার মেরুদণ্ড বা বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা অনুভব হতে পারে, এবং এই ব্যথার সাথে তাদের ঘুষঘুষের জ্বর, এবং এই জ্বর কিন্তু খুব উচ্চমাত্রার জ্বর হবে না, এবং তার ওজন হ্রাস হতে পারে, এবং আরো কিছু ব্যতিক্রমধর্মী লক্ষণ হয়, সাধারণত বাত ব্যথার লক্ষণ হিসেবে তেমন একটা পরিচিত না। সেই লক্ষণগুলো হতে পারে আপনার হচ্ছে মুখের ভেতরে ঘা হতে পারে, চুল পড়তে পারে, মুখে র্যাশ হতে পারে, ত্বকের বিভিন্ন জায়গায় লালচে ফুসকুড়ি দেখা যেতে পারে, কিডনি দিয়ে প্রোটিন যেতে পারে। কিডনি দিয়ে প্রোটিন যাওয়া রোগী বুঝবেন যে কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার সময় প্রস্রাব প্রচুর ফেনা হয়। আবার দুর্গন্ধযুক্ত হতে পারে। আবার ধরুন যে যেটা হয়, অনেক সময় গর্ভপাত হয়, অনেক সময় সন্তান 2-3 মাস পেটে থাকার পরে অটোমেটিক স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। অনেকে মনে করে যে গাইনিকোলজিক্যাল সমস্যা, এটা একটা লুপাস নামে একটা মহিলাদের একটা প্রাণঘাতী রোগে হতে পারে। তো এগুলো হচ্ছে বাত ব্যথার মূলত প্রধানতম লক্ষণ। যে আপনার রোগের বাত ব্যথাগুলোর সবগুলোর একটা সাধারণ লক্ষণাদি আছে। তো যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে এগুলো সাধারণত সাধারণ লক্ষণ, এগুলো আপনার দমন করতে পারে, ভালো থাকতে পারে। কিন্তু প্রত্যেকটি বাত ব্যথা কিন্তু আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটি আলাদা আলাদা পৃথক গভীর কারণ আছে, অন্তর্নিহিত কারণ। একটু আপনাকে ড্রপ করে আরেকটু যোগ করতে চাই যে এই ওষুধগুলো দীর্ঘদিন সেবনের ফলে আমরা দেখি সেই রোগীরা আরো অন্যান্য ক্রনিক ডিজিজে স্যার আক্রান্ত হয়ে যাচ্ছে। তো স্যার এই ব্যাপারটা কিভাবে দেখি? নিঃসন্দেহে এই ওষুধগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বলি ব্যথানাশক, স্টেরয়েড হতে পারে, আবার রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ হতে পারে। এর ফলে যেটা হয় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা পার্মানেন্টলি দমন হয়, এবং উপকারের চেয়ে ক্ষতির মাত্রা বেশি থাকে, এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন হলে রোগীর বিভিন্ন ধরনের ইনফেকশনস, রোগীর বিভিন্ন কিডনি প্রবলেম, হৃদরোগ এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করলে ভালো, কিন্তু আপনি এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ নিরাময় দেবে না, এগুলো সাময়িক নিয়ন্ত্রণ দিতে পারে। তাহলে স্যার আপনার কথার সূত্র ধরে কি এটা বলতে পারে যে আমাদের প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থাটা আছে এর মাধ্যমে বাত তাড়াইতে গিয়ে আমরা অন্যান্য অসুখকে আমন্ত্রণ জানাচ্ছি? এটা আংশিকভাবে সত্য, এবং এটা অনেকাংশেই এই ওষুধগুলো অনিয়ন্ত্রিত ব্যবহারে একদম সম্পূর্ণ সত্য। তো স্যার তাহলে এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? জি ধন্যবাদ। এটা একদম পূর্ণ মুক্তির জন্য আপনার প্রথমে আগে রোগীর সঠিক ইতিহাস নিতে হবে। অনেকে দেখা যায় যে ইতিহাস গ্রহণে ত্রুটি থাকে, এবং প্রত্যেকটি বাত রোগ যে হচ্ছে, ধরুন আপনার গেটে বাত রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে, কটিবাত, চর্মরোগজনিত সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে, আবার আপনার মলত্যাগজনিত আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস হতে পারে, ঠিক আছে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হতে পারে, মহিলাদের এসএলই বা লুপাস হতে পারে, লুপাস নেফ্রাইটিস হতে পারে, ঠিক আছে, আবার ক্ষয়বাতজনিত অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, ঠিক আছে। তো এই যে আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটা এক ধরনের বাত হতে পারে। তো এই প্রত্যেকটি কিন্তু ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, এবং অন্তর্নিহিত কারণ আছে তার অটোইমিউন সমস্যা কেন হলো। তো প্রথমত সঠিক হিস্ট্রি এবং চেক আপের মাধ্যমে তার কারণটি নির্ণয় করতে হবে, এবং অন্তর্নিহিত কারণটি জানতে হবে। অন্তর্নিহিত কারণটি জানার পরে আপনি যদি রোগের মূল কারণে আঘাত করতে পারেন, কারণটি নির্মূল করতে পারেন, তবেই কিন্তু রোগটি নিরাময় করা সম্ভব। এগুলো কি স্যার ওষুধের সম্ভব, না আসলে আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি আপনার কাছে আছে? নিঃসন্দেহে এটা যখন আমরা রোগটা নিরাময় করার জন্য আমরা তাকে রোগটা নির্ণয় করি, কারণটি জানা হয়ে যায়। তো কারণে যদি রোগীর লাইফস্টাইলের কোনো ত্রুটি থাকে, বা তার যদি কোনো, এটা আমরা বললাম পরিবেশ এবং জিনের যে মিসম্যাচ, জিনগত ত্রুটিটাকে উত্তেজিত করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা রোগীকে জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ দিয়ে থাকি। এটি যেমন রোগীর দায়িত্ব, বা তাকে সেটি মানতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। আরেকটি হলো যে এই যে ঢালাওভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন না করে টার্গেটেড ভাবে বায়োটেক দ্বারা টার্গেটেড ভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা, যে জায়গাটা সমস্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু সব জায়গায় আপনার বিরুদ্ধে কাজ করছে না, একটি নির্দিষ্ট জায়গায় সমস্যা। তো সেই নির্দিষ্ট জায়গাটি নির্ণয় করে সেখানে যদি দমন করা হয়, তাহলে কিন্তু টার্গেটেড চিকিৎসা আমরা বলি। সেক্ষেত্রে কিন্তু পার্শ্বক্রিয়ার পরিমাণ প্রায় হয় না বললেই চলে। এবং যদি কোনো কারণে রোগীর কোনো ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস বা এই ধরনের কোনো ডিজেনারেটিভ প্রবলেম হয়ে থাকে, সেখানে আমরা রিজেনারেটিভ মেডিসিন বা আমরা পুনরুজ্জীবনী যুক্ত যে ঔষধ আমরা বলি, সেটা হলো অ্যাকচুয়ালি ঔষধ না, সেটা রোগীর শরীরের বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস, অস্থি মজ্জা থেকে সংগৃহীত স্টেম সেল, রোগীর মেদভুঁড়ি বা চর্বি থেকে সংগৃহীত স্টেম সেল, নাভিরজ্জু থেকে সংগৃহীত কর্ড সেল, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগীর অস্থিসন্ধিগুলোকে আবার পুনরায় তার সাবেক অবস্থায় নিয়ে যেতে পারি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন যে 4 কোটি লোক বাংলাদেশে এখন কোনো না কোনো ধরনের ব্যথার সমস্যায় ভুগছে, তো দর্শক সহ আপামর জনগণের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে এই যে বাত রোগগুলো এখন কিন্তু আর মোটেই এটা আপনাদের দুশ্চিন্তার কারণ নেই যে এটা ভালো হয় না, এবং একদম কুসংস্কার ঝেড়ে ফেলুন। এটা শুধুমাত্র আপনার সঠিক কারণ নির্ণয় এবং কারণের যে মূল যে সমস্যাটি, সেটিকে নির্মূল করে দিলে বাত রোগগুলোকে নিরাময় করা সম্ভব। এবং রোগী যদি সঠিক জীবনাচরণ থাকে, আমরা বলি প্রিভেন্টিভ মেডিসিন বা এটাকে প্রতিরোধ করা, যদি সঠিক খাদ্যাভ্যাস থাকে আপনি যদি দূষিত খাদ্য এড়িয়ে চলতে পারেন, ভারী ধাতু, কীটনাশক, অতিরিক্ত জিএমও খাবার এবং অতিরিক্ত ভাজা খাবার, তেল পোড়াযুক্ত খাবার, এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনি যদি আপনার শরীরে ওজনটা ঠিক রাখতে পারেন, আপনি যদি সুষম খাদ্য গ্রহণ করতে পারেন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পেটের স্বাস্থ্যকে, আপনার নারীর স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি বাত রোগগুলোকে এড়িয়ে চলতে পারেন।